স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক শুরু করব। টপিকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা হচ্ছে ওই যে আউটকাম বেসড এডুকেশন বা ওবি এর মধ্যে একটা টপিক হচ্ছে ইথিক্স পড়তে হবে আপনাদেরকে। তো এই ইথিক্স কেবলমাত্র আমরা এই প্রফেশনাল প্র্যাকটিস এই কোর্সটাতেই একদম লাস্ট ইয়ারে এসে পড়তেছি। তো একটু ভালো মতো আজকে কথাবার্তাগুলো খেয়াল করবেন, মানে থিওরিটিক্যাল কথাবার্তাই, তারপরও একটু মানে আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছি যে একটু মনোযোগ দিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, প্রথমে দেখেন যে হোয়াট ইজ প্রফেশনাল ইথিক্স। ঠিক আছে, যে আমরা যখন চাকরি বাকরি করব বা আমরা যখন নিজেরা কোনো একটা প্রফেশনে ইনভলভ হব, ওই প্রফেশনে ইথিক্স বলতে আমরা আসলে কি বুঝবো? প্রথম কথা হচ্ছে মোরাল ফিলোসফি, মানে হচ্ছে নৈতিক মূল্যবোধ। ঠিক আছে, যে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা করলে আরেকজনের ক্ষতি হচ্ছে, কোন জিনিসটা করলে আমি আমার ইনস্টিটিউশন বা আমি যে অর্গানাইজেশনের এমপ্লয়ি তার সাথে আমি আসলে মানে ফেয়ার করতেছি না, আমি আসলে আনফেয়ার করতেছি। এই জিনিসগুলাই হচ্ছে আপনার নৈতিক মূল্যবোধটাই হচ্ছে আসলে প্রফেশনাল ইথিক্স। তো রিকমেন্ডস কনসেপ্ট অফ রাইট অ্যান্ড রং বিহেভিয়ার ফর প্রফেশনাল প্র্যাকটিসিং উইদিন এ প্রফেশন। মানে কোন একটা পার্টিকুলার প্রফেশনে যারা প্রফেশনালস মানে যারা ইনভলভ আছে তাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, এই জিনিসগুলা রিকমেন্ড করে হচ্ছে কে? প্রফেশনাল ইথিক্স। আচ্ছা, এখন দেখেন যে ইথিক্স এর কিছু জেনারেল সাবজেক্ট এরিয়া আছে। মানে ইথিক্স কে হচ্ছে বিভিন্ন রকমের ইথিক্স আছে, এগুলাকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। প্রথমটা খেয়াল করেন যে মেটা ইথিক্স। ঠিক আছে, মেটা ইথিক্স হচ্ছে আসলে ইথিক্স এর একেবারে রুট বা উৎপত্তি স্থল যেটাকে বলতে পারেন। কনসার্ন উইথ অরিজিন অফ ইথিক্যাল প্রিন্সিপালস উইদিন দ্য সোসাইটি। মানে একটা সোসাইটিতে বা একটা সমাজে এই ইথিক্যাল ব্যাপার স্যাপার গুলা কোত্থেকে উৎপত্তি হয়েছে বা মানে কেন উৎপত্তি হয়েছে, এই জিনিসগুলা নিয়ে আলোচনা বা ডিসকাশন যারা করে বা যেই সাবজেক্টটাতে করা হয়, এটাই হচ্ছে মেটা ইথিক্স। সাপোজ আমরা আমাদের বললাম যে বাংলাদেশে চুরি করা অপরাধ। ঠিক আছে, তো বাংলাদেশে চুরি করা কেন অপরাধ, চুরি করা যে অপরাধ এই ব্যাপারটা আসলে কোত্থেকে আসছে, এই কোত্থেকে আসাটাই হচ্ছে মেটা ইথিক্স। ঠিক আছে, যে অরিজিন বা রুট। আচ্ছা, এইবার দেখেন যে অ্যাপ্লাইড ইথিক্স, তো নাম শুনেই বুঝতেছেন যেরকম আমরা মানে যারা ঢাকা ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে অনেকে দেখবেন যে পিওর ফিজিক্স বা পিওর ম্যাথে পড়ে, যেগুলো হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল। অনেকে আবার হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টে পড়ে। তার মানে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আসলে কোন জায়গায় এই জিনিসগুলো নিয়ে বেশি পড়াশোনা করে। তো অ্যাপ্লাইড ইথিক্স দেখেন যে ডিলস উইথ ডিবেটেবল কন্ট্রোভার্সিয়াল ইস্যুস লাইক এনিম্যাল রাইট, ডেথ পেনাল্টি, এনভায়রনমেন্টাল কনসার্ন এক্সেট্রা। মানে অ্যাপ্লাইড ইথিক্স হচ্ছে এমন বিষয়গুলো নিয়ে কাজ করে যে বিষয়গুলো আসলে ডিবেটেবল। মানে এক পক্ষ বলবে এই জিনিসটা করা ভালো, আরেক পক্ষ বলবে এই জিনিসটা করা খারাপ। মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যুস যেগুলো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। যেমন এনিম্যাল রাইট, বাংলাদেশে দেখবেন কয়েকদিন পর পর সিটি কর্পোরেশন থেকে কুকুর ধরে ধরে নিয়ে গিয়ে মাইরা ফেলে। তো বাংলাদেশে এরকম অনেক গ্রুপ আছে, দেখবেন ফেসবুকে একটা গ্রুপ আছে ডগ লাভার্স অফ বাংলাদেশ, তো দেখছেন কখনো? জি স্যার। তো দেখবেন যে ওই গ্রুপের যারা মেম্বার তারা হচ্ছে চায় না আসলে কুকুরকে এইভাবে মারা হোক। ঠিক আছে, মানে সিটি কর্পোরেশন থেকে বেওয়ারিশ কুকুর রাস্তায়, আসলে যেসব কুকুরের কোনো মালিক টালিক নাই, মানে কলার ছাড়া কুকুর আর কি। নর্মালি রাস্তায় যদি কোনো কুকুরের কলার থাকে তাহলে বুঝে যে এটার কোনো ওনার বা মালিক আছে, আর যদি কলার না থাকে তাহলে বুঝে যে এটার কোনো মালিক নেই। তো এই ধরনের কুকুরকে হয়তো ঠিক মতো ভ্যাকসিন দেয় না, এগুলা কামড়াইলে হয়তো মানে র্যাবিস বা জলতন্ত্রের মতো রোগ হইতে পারে। এই জন্য এই কুকুরগুলাকে সিটি কর্পোরেশন থেকে ধরে নিয়ে হয়তো মেরে ফেলে আর কি। তো যারা মানে এনিম্যাল রাইটস মানে কি বলবো এনিম্যাল রাইটস ফলো করে বা যারা একটা ভালো ইংরেজি আছে কি অ্যাক্টিভিস্ট জানি বলে, এদেরকে এনিম্যাল রাইট অ্যাক্টিভিস্ট প্রবাবলি বলে। ওরা চায় না যে আসলে এভাবে করে এনিম্যাল হত্যা করা হোক। আবার মনে করেন যারা এলাকার বাসিন্দা সাধারণ মানুষ, যারা মানে পশু পাখি হতে একটা পছন্দ করে না, তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা রাস্তায় বেরোতে পারতেছি না, বেরোলে কুকুর কামড়াইতেছে, কুকুরগুলোকে আসলে মাইরা ফেলাই উচিত। এরকম যে ডিবেটেবল বা কন্ট্রোভার্সিয়াল যে ইস্যুগুলো আছে, এক পক্ষ বলতেছে এটা করা উচিত, আরেক পক্ষ বলতেছে এটা করা উচিত না। তারপর ডেথ পেনাল্টি, মনে করেন আমাদের দেশে কেউ মানে কোন একটা অপরাধ করলো, খুন করলো বা ডাকাতি করলো বা বড় ধরনের কোনো অপরাধ করলো, তো এই ধরনের অপরাধের শাস্তি অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যে সকল মানবাধিকার সংস্থা আছে এরা হচ্ছে আবার দেখা যায় তখন বলে যে না, মানে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো এরকম ডেথ পেনাল্টি দেয়া বা এনিম্যাল রাইটের যে ব্যাপার স্যাপার গুলা এই জিনিসগুলা নিয়ে ডিল করে, বা এনভায়রনমেন্টাল কনসার্ন, যে
মনে করেন এক পক্ষ বলতেছে যে কলকারখানা বন্ধ করে দেওয়া উচিত, কারণ কলকারখানা বন্ধ না হইলে পরিবেশ দূষণ হচ্ছে। আরেক পক্ষ বলবে যে কলকারখানা বন্ধ হয়ে গেলে ওইখানে যারা লেবার বা মজদুর আছে বা যারা ওয়ার্কার আছে তাদের কি হবে, তারা তো না খেয়ে মরবে। এগুলো হচ্ছে আসলে কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এরকম কন্ট্রোভার্সিয়াল বা ডিবেটেবল যে ইস্যুগুলা, এই ইস্যুগুলা নিয়ে যেই পার্টিকুলার মানে ইথিক্যাল ব্যাপারগুলা কাজ করে বা ইথিক্স এর যেই ব্রাঞ্চটা আসলে কাজ করে, এই ব্রাঞ্চটাকে বলা হচ্ছে কি অ্যাপ্লাইড ইথিক্স বলে। আশা করি আমার কথা বুঝতে পারছেন যে কোনটা মেটা ইথিক্স কোনটা অ্যাপ্লাইড ইথিক্স। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন যে ইথিক্স এর আরেকটা ব্রাঞ্চ আছে বা আরেকটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে নরমেটিভ ইথিক্স। নরমেটিভ ইথিক্সটা কি জিনিস? কনসার্নড উইথ প্র্যাকটিক্যাল ইস্যুস, স্ট্যান্ডার্ডস সোসাইটি সেটস টু রেগুলেট রাইট অর রং বিহেভিয়ার। এই নরমেটিভ ইথিক্স হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হবে, বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকম হবে, বিভিন্ন কালচারে বিভিন্ন রকম হবে। নরমেটিভ ইথিক্সটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সমাজ বা কোনো একটা পার্টিকুলার দেশ, তাদের দেশের জন্য কোন জিনিসটা ঠিক এবং কোন জিনিসটা ভুল, এটা ডিফাইন করার জন্য তারা যখন মানে ইথিক্যাল ব্যাপারগুলো সেট করে বা স্ট্যান্ডার্ড গুলা ঠিক করে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে নরমেটিভ ইথিক্স। ঠিক আছে? ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট ক্যান এরাইজ হোয়েন নরমেটিভ ইথিক্স ডিফার্স বিটুইন টু কান্ট্রিজ। মানে দুইটা দেশের মধ্যে আপনার এই নরমেটিভ ইথিক্স নিয়ে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানে ঝামেলা বা কনফ্লিক্ট ক্রিয়েট হইতেই পারে। যেমন মনে করেন আমরা যে কোরবানির সময় গরু জবাই করি, বাংলাদেশে এটা নর্মাল, কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, আমাদের সবচেয়ে বড় একটা ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল আজহা। তা আমরা মানে কোরবানি করি, আমাদের এটাতে কোনো সমস্যা নেই। বাট ইন্ডিয়াতে গিয়ে দেখবেন যে ইন্ডিয়াতে অনেক জায়গায় গরু জবাই করা হচ্ছে একদম নিষেধ। মানে ওইসব জায়গায় দেখবেন যে হোটেলে গরুর মাংস পাওয়াই যায় না, মহিষের মাংস হচ্ছে গরুর মাংস বলে খাওয়াই দেয় মানুষজনকে। তো একটা দেশে দেখতেছেন যে একটা জিনিস লিগেল মানে বৈধ, কোনো সমস্যা নেই, আবার একই জিনিস আরেকটা দেশের জন্য পুরোপুরি ইলিগেল, মানে ওইখানে আপনি এই কাজটা করলে আপনাকে মানুষজন মারতে আসবে। তো মানে দেখেন যে এরকম ব্যাপারগুলা যে এগুলাকেই বলা হচ্ছে নরমেটিভ ইথিক্স, মানে এক দেশের জন্য ব্যাপারটা লিগেল, আরেক দেশের জন্য ব্যাপারটা ইলিগেল। তারপর মানে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে অ্যাপ্রোপ্রিয়েট এজ টু ম্যারি, মানে বিয়ের বয়স আমাদের বাংলাদেশের জন্য হয়তো ছেলেদের জন্য মনে হয় 21 আর মেয়েদের জন্য মনে হয় 18, বাট বাইরের কোনো ইন্ডিয়াতে যান হয়তো ইন্ডিয়াতেও একই হবে, বাট ইউরোপের কোনো কান্ট্রিতে যান বা নর্থ আমেরিকার কোনো কান্ট্রিতে যান হয়তো ভ্যারি করবে। তারপর হাউ মেলস ট্রিট ফিমেলস ইন এ পার্টিকুলার সোসাইটি, যে পুরুষরা কোনো একটা পার্টিকুলার সমাজে মহিলাদেরকে কিভাবে ট্রিট করবে, কতটুকু সম্মান দিবে, কতটুকু মর্যাদা দিবে, এই জিনিসগুলোও কিন্তু আপনার নরমেটিভ ইথিক্স এর আন্ডারে পড়ে। এক এক দেশে মহিলাদেরকে এক একভাবে ট্রিট করা হয়, এক একভাবে সম্মান দেওয়া হয়। তো এবং এই ব্যাপারগুলো নিয়ে কি হইতে পারে, আপনার ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট ক্রিয়েট হইতে পারে। কারণ আমার দেশে যেটা ঠিক আরেকজনের দেশে যে এটা ঠিক হবে এমন কোনো কথা নেই, আবার মানে আরেকজনের দেশে যেটা ঠিক আমার দেশে যে ওইটা ঠিক হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, our focus would be on normative ethics where practicing professionals set standards to regulate right and wrong conduct। মানে আমাদের এই প্রফেশনাল ইথিক্স এর মেইন ফোকাসটা থাকবে হচ্ছে মেটা ইথিক্স এর দিকেও না, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাইড ইথিক্স এর দিকেও না, আমাদের মেইন ফোকাসটা থাকবে কোন দিকে? নরমেটিভ ইথিক্স এর দিকে। কারণ এটা এমন একটা জিনিস যে কোনো একটা পার্টিকুলার মানে কান্ট্রি বা সোসাইটিতে যারা প্র্যাকটিসিং প্রফেশনাল, মানে যারা হচ্ছে প্র্যাকটিস করতেছে, মনে করেন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সোসাইটি আছে, আইইবি আছে, ঠিক আছে, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তো আইবির যারা মেম্বার, তারা অবভিয়াসলি বাংলাদেশে মানে ব্যাপার স্যাপার গুলো নিয়ে ডিল করতেছে বা প্র্যাকটিস করতেছে। তারা জানে যে বাংলাদেশের কালচার অনুযায়ী বা বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা ভুল। তো যারা অলরেডি এক্সিস্টিং প্র্যাকটিসিং প্রফেশনালস আছে, তারা হচ্ছে এরকম কিছু গাইডলাইন বা এরকম কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করে দেয়, যেটা হচ্ছে নতুন প্রজন্ম বা নতুন ইঞ্জিনিয়ার যারা হবে তাদেরকে ফলো করতে হবে। এবং আমাদের বাংলাদেশের জন্য মানে এই গাইডলাইন বা এই স্ট্যান্ডার্ড গুলোই হচ্ছে নরমেটিভ ইথিক্স। যে গাইডলাইন গুলো আমাদের দেশের জন্য একরকম, আবার হয়তো বাইরের কোনো কান্ট্রিতে মানে ব্যাপারগুলো ডিফার করতে পারে বা আলাদা হইতেই পারে। বাট আমাদের দেশের জন্য মানে যে স্ট্যান্ডার্ড বা গাইডলাইন গুলো সেট করা হয়েছে এগুলো আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে ওয়াই ইজ প্রফেশনাল ইথিক্স ইম্পর্টেন্ট, মানে কেন আসলে মানে একটা প্রফেশনাল বা একটা চাকরিজীবীর জন্য বা কোনো একটা অর্গানাইজেশনে ইনভলভ আছে এরকম একজন ব্যক্তির জন্য এই প্রফেশনাল ইথিক্স ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমেরিকার একটা ইউনিভার্সিটি যে ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্টার ফর দ্য স্টাডি অফ ইথিক্স ইন দ্য প্রফেশন, মানে এই ইলিনিয়াস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা পার্টিকুলার ব্রাঞ্চ যারা হচ্ছে ইথিক্স এর ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে, তারা বলছে যে কেন আসলে প্রফেশনাল ইথিক্সটা ইম্পর্টেন্ট। তারা কি কি বলছে দেখেন যে the adoption of a code is significant for the
প্রফেশনালাইজেশন অফ অ্যান অকুপেশনাল গ্রুপ। মানে কোন একটা পার্টিকুলার অকুপেশনাল গ্রুপ, মনে করেন যে একটা পার্টিকুলার ব্যাংকে মানে অনেকজন ব্যাংকার আছে, 10-15 জন একটা গ্রুপ আছে ব্যাংকারদের, বা পার্টিকুলার কোন একটা ইউনিভার্সিটিতে টিচারদের একটা গ্রুপ আছে। তো এরকম কোন একটা অকুপেশনাল গ্রুপ বা প্রফেশনাল যারা গ্রুপ আছে, তাদের প্রফেশনালাইজেশন মানে তারা যেন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাদের মধ্যে যেন দায়িত্ববোধ ঠিকভাবে কাজ করে, এই ব্যাপারটা ইনশিওর করতে হইলে প্রফেশনাল ইথিক্স বা গাইডলাইন থাকতে হবে। কারণ যদি কোনো প্রফেশনাল ইথিক্স বা গাইডলাইন না থাকে, আমি অ্যাজ এ মানে পার্ট অফ এ অর্গানাইজেশন হিসেবে কোন কাজটা করতে পারবো কোন কাজটা করতে পারবো না আমি তো বুঝবো না। এটা যেন সবাই বুঝতে পারে যে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কোন জিনিসটা আমি পারবো কোন জিনিসটা আমি পারবো না করতে। এই জন্যই মানে প্রফেশনাল ইথিক্স থাকাটা আসলে বাঞ্ছনীয়। আচ্ছা, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য এক্সটার্নাল হলমার্কস testifying to the claim that the group recognizes an obligation to society that transcends mere economic self interest। মানে এই মানে প্রফেশনাল ইথিক্স এমন একটা ব্যাপার যেটা হচ্ছে পার্টিকুলার কোন একটা গ্রুপকে বুঝায় দেয় যে তোমাদের নিজেদের সেলফ ইন্টারেস্ট, মানে সেলফ ইন্টারেস্ট বলতে হচ্ছে নিজেদের লাভ। ইকোনমিক সেলফ ইন্টারেস্ট মানে হচ্ছে আর্থিক লাভ। মনে করেন আমি বুঝতেছি যে আমি এই অর্গানাইজেশনে চাকরি করতেছি, আমি যদি পার্টিকুলার মানে আজকে আমার অফিস থেকে 1 ঘন্টার টাইম মানে আমি 2 নম্বরই করলাম, 2 নম্বরই করে হচ্ছে আমি আরেক জায়গায় গিয়ে হচ্ছে আরেকটা কাজ করে দিয়ে আসলাম, আমি আমার অফিসকে জানাইলাম না, তাহলে আমি কি পাচ্ছি? আমি টাকা পাচ্ছি। তো প্রফেশনাল ইথিক্স হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আপনাকে বোঝায় দেয় যে তোমার এরকম মানে ইকোনমিক সেলফ ইন্টারেস্ট, মানে তুমি টাকা পয়সা পাইতে পারো, তুমি আর্ন করতে পারো, বাট এটার উপরেও তোমার সমাজের প্রতি একটা দায়িত্ব আছে, একটা লিগ্যাল অব্লিগেশন আছে, তুমি আসলে দায়বদ্ধ। এই জিনিসটা বোঝানোই হচ্ছে প্রফেশনাল ইথিক্স এর মেইন কাজ একটা অর্গানাইজেশনাল একটা অকুপেশনাল গ্রুপকে, যে তোমরা তোমাদের মানে মেইন কাজের বাইরে তোমরা যে একটা ইনস্টিটিউশনে আসো বা তোমরা যে একটা অর্গানাইজেশনে আসো, এটার বাইরে তোমরা চাইলে মানে এক্সট্রা কাজ করে তোমাদের হায়ার অথরিটিকে না জানায় তোমরা ইনকাম করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইকোনমিক ইন্টারেস্ট হচ্ছে ফুলফিল হবে। বাট তোমাদের তো সমাজের প্রতি বা তোমাদের তো সোসাইটির প্রতি কিছু দায়িত্ব আছে, মানে তোমরা তো চাইলে আসলে যা খুশি করতে পারবা না, এটা মনে করাই দেওয়াটাই হচ্ছে বা এটা তাদের মাথার মধ্যে যেন কাজ করে। এই জন্যই প্রফেশনাল ইথিক্স হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই কথাগুলা বলছে কারা? এই কথাগুলা বলছে হচ্ছে ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে একজন ফিলোসফার বা দার্শনিক মাইকেল ডেভিস, সে হচ্ছে আবার মানে ইথিক্স কেন দরকার এটা নিয়ে সেও কিছু মানে তত্ত্ব দিছে বা সেও কিছু মতবাদ দিছে। তার মতবাদ কি দেখেন যে দ্য কোড ইজ টু প্রোটেক্ট ইচ প্রফেশনাল ফ্রম সার্টেন প্রেশার, ফর এক্সাম্পল দ্য প্রেশার টু কাট কর্নার টু সেভ মানি। প্রফেশনাল ইথিক্স বা প্রফেশনাল গাইডলাইন বা কোড যেগুলো ফলো করতে হবে, এগুলো এমন একটা জিনিস যেটা হচ্ছে যারা চাকরিজীবী বা যারা বিভিন্ন অর্গানাইজেশনে ইনভলভ আছে তাদেরকে বিভিন্ন রকমের প্রেশার থেকে সেভ করে বা বাঁচায়। কিভাবে? দেখেন, মনে করেন যে টু কাট কর্নার টু সেভ মানি, মানে মনে করেন যে একটা অফিসে 10 জন চাকরি করে একসাথে, এই 10 জনের মধ্যে পার্টিকুলার একজন হচ্ছে অনেক বেশি মিতব্যয়ী, মানে সে চায় না তার অফিসের অতিরিক্ত খরচ হোক। ঠিক আছে, সে মনে করেন অফিসের প্রিন্টার দিয়ে কোনো কিছু প্রিন্ট দেয় না, পার্সোনাল কোনো কিছু প্রিন্ট দেয় না, কেবলমাত্র মানে দরকারি ডকুমেন্ট যা আছে অফিসিয়াল ডকুমেন্ট এগুলো প্রিন্ট দেয়। এবং প্রিন্ট দেওয়ার সময় সে খুব কেয়ারফুল থাকে ওয়েস্টেজ যেন না হয়, মানে কাগজের যেন অপচয় না হয়। আর বাকি যে 9 জন আছে, এই বাকি 9 জন মনে করেন যে খুব মানে দায় সারা, তারা অফিসের প্রিন্টার অফিসের কালি, তারা ইচ্ছা মতো প্রিন্ট দিচ্ছে, মানে ভুল হইলে আবার মানে মানে যে কাগজটা ভুল হয়েছে সেটা ছিঁড়ে ফালাই দিচ্ছে আবার প্রিন্ট দিচ্ছে, তারা অতটা কেয়ারফুল না। প্রবলেম হচ্ছে এই যে একজন অনেক বেশি কেয়ারফুল, সে চাচ্ছে হচ্ছে তার অফিসের ইকোনমিক মানে টাকা বাঁচাইতে বা মিতব্যয়ী হইতে, এই জিনিসটা তো বাকি 9 জনের আসলে মাথা ব্যথা না, বাকি 9 জন তো এই জিনিসটা ফলো করতেছে না। আলটিমেটলি বাকি 9 জনও যেন এই জিনিসটা ফলো করে, পুরা দায়ভারটা যেন বা মানে একজনের উপরই না এসে পড়ে, বা একজন যেন মানে কেবলমাত্র একজনই যেন মনে না করে যে মানে অফিসের টাকা বাঁচানোর দায়িত্ব খালি আমার একলার, মানে আর বাকি কারো কোনো হেডেক নেই। ব্যাপারটা যেন এরকম না হয়, সবাই যেন ইকুয়ালি কন্ট্রিবিউট করে, মানে অফিসে কি মানে অফিস কি করলে অফিসের জন্য ভালো হবে, কোন জিনিসটা করলে অফিসের জন্য লস হবে ওটা থেকে আমরা না করি বা বিরত থাকি। এই জন্যই মাইকেল ডেভিস বলছে যে মানে একটা প্রফেশনাল গাইডলাইন বা ইথিক্স থাকা দরকার, তাহলে পুরো প্রেশারটা হচ্ছে একজনের উপর চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, a code protects members of a profession from certain consequences of competition। মানে নাইলে দেখা যাবে যে আপনার তাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই বাকি যে 9 জন আছে তারা সবাই চিন্তা করবে আচ্ছা অফিসের প্রিন্টার অফিসের গালি যত খুশি প্রিন্ট দিই, কোনো সমস্যা নেই, আমার তো টাকা যাইতেছে না, টাকা যাইতেছে অফিসে। ঠিক আছে?
তো এই ধরনের মেন্টালিটি বা মনোভাব যেন একটা ইনস্টিটিউশনের এমপ্লয়ীদের মধ্যে না গ্রো করে বা না জন্মায়, এই জন্যই প্রফেশনাল ইথিক্স বা গাইডলাইন থাকা উচিত। এ কোড ইজ এ সলিউশন টু এ কোঅর্ডিনেশন প্রবলেম। মানে সবাই যেন মিলেমিশে, যেমন একটা গ্রুপ হচ্ছে চিন্তা করতেছে অফিসের কালি নষ্ট হচ্ছে, আমি মানে অযথা প্রিন্ট দিব না, আরেকটা গ্রুপ চিন্তা করতেছে যে নষ্ট হইলে হোক আমার কি। তো দুই গ্রুপের মধ্যে আসলে কোনো কোঅর্ডিনেশন নাই, তো তাদের মধ্যে যেন প্রপার কোঅর্ডিনেশন থাকে এবং তারা যেন তাদের মাইন্ড সেট আপ যেন মানে একই প্যাটার্নে থাকে, এই জন্য প্রফেশনাল ইথিক্স বা প্রফেশনাল গাইডলাইন বা কোড হচ্ছে থাকাটা বাঞ্ছনীয়। এটা হচ্ছে মাইকেল ডেভিস বলে দিছে। এখন দেখেন যে ডেভিস হচ্ছে আবার চারটা কারণ দিছে, যে ডেভিস গিভস 4 রিজনস ওয়াই প্রফেশনালস শুড সাপোর্ট দেয়ার প্রফেশনাল কোড। মানে ডেভিস হচ্ছে চারটা কারণ বলছে যে কেন প্রফেশনাল বা কেন একটা ইনস্টিটিউশনের যারা অফিসিয়ালস আছে মানে চাকরি করতেছে তাদেরকে প্রফেশনাল কোড বা গাইডলাইন ফলো করা উচিত। তো কারণগুলো কি কি আসলে আমরা দেখে ফেলি। কারণগুলো হচ্ছে, প্রথম কারণটা দেখেন যে সাপোর্টিং ইট উইল হেল্প প্রোটেক্ট দ্যাম এন্ড দোজ দে কেয়ার অ্যাবাউট ফ্রম বিইং ইনজুর্ড বাই হোয়াট আদার ইঞ্জিনিয়ার্স ডু। মানে হচ্ছে যদি কোনো অর্গানাইজেশনে বা কোনো একটা গোষ্ঠীতে প্রফেশনালরা প্রফেশনাল ইথিক্স বা কোড বা গাইডলাইন ফলো করে, তাহলে যেটা হবে তার অ্যাক্টিভিটি, মনে করেন আপনারা 17 জন বা 18 জন আছেন, ঠিক আছে, আপনাদের এই 17 জনের মধ্যে আপনারা 17 জন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হবেন, বিভিন্ন মানে অর্গানাইজেশনে বিভিন্ন জন কাজ করবেন। এখন মনে করেন আপনাদের মধ্যে ঝলক একটা কোম্পানিতে চাকরি করতেছে, ইলিয়াস একটা কোম্পানিতে চাকরি করতেছে, রিফান একটা কোম্পানিতে চাকরি করতেছে, তারপরে আদনান একটা কোম্পানিতে চাকরি করতেছে। আমি 4 জনের নাম বললাম, বাকিরা মানে জাস্ট বুঝা নিয়ে না। এখন মনে করেন ঝলক যে কোম্পানিতে চাকরি করতেছে ওই কোম্পানি হচ্ছে একটা ডেভেলপার কোম্পানি, তারা হচ্ছে অ্যাপার্টমেন্ট বানায়। এখন তারা যদি অ্যাপার্টমেন্ট বানানোর সময় প্রপার গাইডলাইন বা প্রপার নিয়ম মানে মেনটেন না করে অ্যাপার্টমেন্ট না তৈরি করে, ডিজাইন ফলো না করে, 2 নাম্বারই করে, দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্ট মনে করেন যেখানে রেইনফোর্সমেন্ট যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়নি। এখন ইলিয়াস বা রিফান বা আদনান যখন ঝলকের অর্গানাইজেশন বা কোম্পানির কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনবে, যদি প্রপারলি আর্থকোয়েক ডিজাইন ফলো করে ডিজাইন না করা হয়, দেখা গেল একটা ভূমিকম্প হইলো, বিল্ডিং ভেঙে পড়লো, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হবে? হয় ইলিয়াস, নেলে রিফান, নেলে আদনান, আল্লাহ মাফ করুক। মানে ওরাও তো ইঞ্জিনিয়ার, বাট মানে আমরা তো ইঞ্জিনিয়ার হইলে সবসময় আমাদের নিজের বাড়ি তো আমরা নিজে ডিজাইন করতেছি না, করতেছি? আমরা কি সবসময় আমাদের নিজেদের বাড়ি নিজেরা ডিজাইন করতেছি? না স্যার। করতেছি না। দেখা যাচ্ছে যে মানে আরেকজন ইঞ্জিনিয়ারের ডিজাইন করা বাড়ি আপনি কিনতেছেন, তো ওই ইঞ্জিনিয়ার যদি কোড অফ ইথিক্স বা গাইডলাইন ঠিক মতো ফলো না করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানে আপনার বিপদ হইতে পারে। বা আপনি যাদের জন্য কেয়ার করেন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা মা, আপনার ভাই বোন, মানে আলটিমেটলি যদি ওই বিল্ডিংটার কোনো ক্ষতি হয়, আপনার ফ্যামিলি মেম্বার মানে ইউ ডু কেয়ার ফর হোম, তারা আলটিমেটলি দেখা যাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি যাদেরকে কেয়ার করতেছেন বা যাদের জন্য আপনার আসলে হেডেক আছে। আচ্ছা, এখন দেখেন যে এটা গেল প্রথমটা। তারপর দেখেন যে ইট উড বি ইজিয়ার টু রেজিস্ট প্রেসার ফর ক্যারিং আউট আনইথিক্যাল কন্ডাক্ট। মানে আপনি যদি ইথিক্স ফলো করেন, আপনি তাইলে কোন রকমের কোনো আনইথিক্যাল ব্যাপার স্যাপার তো করবেনই না। মানে আপনি অনৈতিক কোনো কিছু মানে ঘুষ খাওয়া বা অফিসের টাকা চুরি করা বা এরকম অফিসকে না জানায় অফিসের কোনো প্রপার্টি নিজে ইউজ করা, এই ধরনের আনইথিক্যাল ব্যাপারগুলো যখন আপনি করবেন না, আলটিমেটলি আপনার উপর কোনো ধরনের কোনো প্রেশারও আসবে না, ঠিক আছে? মানে ইট উড বি ইজিয়ার টু রেজিস্ট প্রেশার ফর ক্যারিং আউট আনইথিক্যাল কন্ডাক্ট। মানে আপনি যদি ইথিক্স ফলো করেন, আপনার যদি গাইডলাইন থাকে এবং আপনি যদি গাইডলাইন গুলো মেনে চলেন, তাহলে এরকম আনইথিক্যাল ব্যাপারের জন্য আপনার উপর তো কোনো রকমের কোনো প্রেশার বিল্ড আপ হওয়ার কোনো কারণ নেই। আপনি ফেয়ার আছেন, আপনি ঠিক আছেন, তো আপনার কোনো ঝামেলাও নেই, ঠিক আছে? এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরটা দেখেন যে হেল্পস মেক দেয়ার প্রফেশন এ প্র্যাকটিস ফর হুইচ দে নিড নট টু বি এম্বারেসড। মানে যদি কোন একটা পার্টিকুলার প্রফেশনের মানুষজন তাদের প্রফেশনাল ইথিক্স বা গাইডলাইন ফলো করে, তাহলে তাদের নিজেদের পেশার জন্য কারো কাছে এম্বারেস বা লজ্জা পাইতে হবে না, ঠিক আছে? যেমন আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, অনেক সময় মানে শুনে থাকবেন যে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কি বলে, কি বলে বলেন তো? মানে অনেক সময় ধারণা করা হয় যে সিভিল ইঞ্জিনিয়াররা রাস্তাঘাট তৈরি করার সময় টাকা মারে, বা এরকম ব্রিজের কনস্ট্রাকশন বা কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট হইলে সিভিল ইঞ্জিনিয়ার এখান থেকে 2 নম্বরই করে টাকা মারে। এটা কেন হয়েছে? প্রপার ইথিক্স বা প্রপার গাইডলাইন ফলো না করার জন্য। যার জন্য দেখবেন যে অনেক সময় মানে অনেকের সামনে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ার এটা আমরা বলি, প্রাউডলি বলি,
তারপরও নিজের মধ্যে কিছুটা এম্বারাসমেন্ট কাজ করে, হয়তো দেখা গেল মুখের উপর বইলা ফেলা গেল যে আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ার, তার মানে নিশ্চয়ই মানে, আর যদি সরকারি ইঞ্জিনিয়ার হয় তাহলে তো কোনো কথাই নেই। কোনো কথা আছে? না স্যার, 2 নাম্বারই গেলি স্যার। মানে এই যে আপনাদের সবার মাথার মধ্যে কাজ করতেছে যে 2 নাম্বারই, এখনো কিন্তু আপনার ইঞ্জিনিয়ার হন নাই। এখন আপনার সামনে যদি একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার আসে, আপনার সাথে মনে করেন কথা বলতেছে, আপনি ধরেই নেবেন যে বেটা 2 নাম্বার। কারণ আমাদের মাইন্ডসেটটা হচ্ছে এরকম। তার মানে কি আমরা আসলে আমাদের প্রফেশনটা নিয়ে এম্বারেসড। বাট যদি এরকম মানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, সবাই, সবার জন্য যদি প্রফেশনাল ইথিক্স গাইডলাইন থাকতো, আছে অবশ্যই আছে, এবং সবাই যদি ব্যাপারগুলো আসলে প্রপারলি ফলো করতো, তাহলে কিন্তু মানে একজন ইঞ্জিনিয়ার, সে সরকারি ইঞ্জিনিয়ারই হোক আর বেসরকারি ইঞ্জিনিয়ারই হোক, তাকে কিন্তু তার প্রফেশনের জন্য এম্বারেসড হওয়া লাগতো না কারো সামনে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বরটা দেখেন যে অব্লিগেশন অফ ফেয়ারনেস টু ডু হিজ পার্ট ইন জেনারেটিং দিস বেনিফিটস ফর অল ইঞ্জিনিয়ার্স। মানে হচ্ছে এটা এক ধরনের বাধ্যকতা। মানে আপনি আসলে আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যে দায়িত্বটুকু, ওইটা পালন করতে আপনি আসলে বাধ্য। ঠিক আছে? মানে প্রফেশনাল ইথিক্স যদি আপনি ফলো করেন, এটা আপনার জন্য এক ধরনের অব্লিগেশন, মানে আপনি অবলাইজ। ঠিক আছে? আপনি কাজটা করতে আসলে অবলাইজ, আপনি বাধ্য। ঠিক আছে? মানে আপনি আপনার পার্টটুকু, মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যতটুকু দায়িত্ব অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, ওইটা করার জন্য আপনি আসলে মানে অবলাইজ টু সোসাইটি, আপনি আসলে বাধ্য, আপনি দায়বদ্ধ। ঠিক আছে? এই 4টা কারণে মানে মাইকেল ডেভিস বলছে যে যারা প্রফেশনাল বা যারা কর্মজীবী আছে বা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করতেছে, তাদেরকে হচ্ছে এই প্রফেশনাল ইথিক্স বা গাইডলাইন ফলো করা উচিত। এই 4টা কারণ। কারণগুলো কি কি তাহলে? প্রথমটা হচ্ছে, আপনি যদি প্রফেশনাল ইথিক্স সাপোর্ট করেন, তাহলে আপনি আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না, এবং আপনার ফ্যামিলি মেম্বার বা যাদের জন্য আপনি কেয়ার করেন তারাও আরেকজন ইঞ্জিনিয়ারের অ্যাক্টিভিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরটা হচ্ছে, প্রফেশনাল ইথিক্স ফলো করলে মানে অনেক রকমের প্রেশার রেজিস্ট করা ইজি হয়, যেগুলো হচ্ছে আসলে আনইথিক্যাল কন্ডাক্টের জন্য এরাইজ হইতে পারে। কারণ প্রফেশনাল ইথিক্স ফলো করলে আপনি আনইথিক্যাল কন্ডাক্ট বা বিহেভিয়ার করবেনই না, আপনি সবসময় প্রপার ওয়েতে কাজ করার ট্রাই করবেন। 3 নম্বরটা হচ্ছে, হেল্পস মেক দেয়ার প্রফেশনাল প্র্যাকটিস ফর হুইচ দে নিড নট টু বি এম্বারাসড। মানে আপনি প্রফেশনাল গাইডলাইন বা ইথিক্স ফলো করলে, আপনি যে পেশায় আছেন আপনার নিজের পেশার জন্য আপনাকে এম্বারাসড হওয়া লাগবে না আরেকজনের সামনে। আর 4 নম্বরটা কি? মানে এটা এক ধরনের দায়বদ্ধতা সমাজের প্রতি, যে আপনি আপনার দায়িত্বটুকু বা আপনার পোর্শনটুকু সঠিকভাবে ফেয়ারলি করতে আপনি আসলে দায়বদ্ধ। ঠিক আছে? আপনি বাধ্য, আপনি রেসপন্সিবল অবশ্যই। আচ্ছা দেখেন, টু বেটার গ্রাস্প the concept of engineering ethics, we can take a look at existing code of ethics as accepted and followed by some renowned organization. মানে এই ইথিক্যাল ব্যাপারগুলো আরেকটু ডিপলি জানার জন্য বা বোঝার জন্য, আমরা পুরা ওয়ার্ল্ডে মানে কোড অফ ইথিক্স বা গাইডলাইন যেগুলো হচ্ছে সবার দ্বারা স্বীকৃত, এরকম কিছু গাইডলাইন আমরা দেখতে পারি। তো প্রথমটা হচ্ছে কাদের গাইডলাইন? দ্য আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, ASCE। ওদের একটা মানে ইথিক্যাল গাইডলাইন বা স্ট্যান্ডার্ড আছে। দ্য ন্যাশনাল সোসাইটি অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, NSPE, ওদের একটা গাইডলাইন আছে। দ্য আমেরিকান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ACEC, ওদের একটা গাইডলাইন আছে। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, FIDIC, ওদের একটা গাইডলাইন আছে। এবং 5 নম্বরে IEB, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ওদের একটা গাইডলাইন আছে। তো নর্মালি মানে আমাকে একজন মানে সিনিয়র টিচার সাজেস্ট করছিল, মানে MIST-র একজন সিনিয়র টিচার, যে যেহেতু ইথিক্স পড়ানো হচ্ছে, তো আইবির ইথিক্সটা পড়াইলেই মনে হয় ভালো হয়। তো আমি চেষ্টা করছিলাম আইবির ইথিক্সটা জোগাড় করতে, আমি অনলাইনে খুঁজছি, আমি সফট কপি হার্ড কপি কোনো কিছু ওইভাবে আসলে পাই নাই। আর করোনার মধ্যে তো আসলে ওইভাবে সরাসরি গিয়েও যোগাযোগ করা পসিবল না। হয়তো নীলক্ষেতে বা মানে আইবির সাথে কন্ট্যাক্ট করলে ওরা হয়তো জিনিসগুলা দিবে, বাট আমি অনলাইনে খুঁজে পাইনি। তো আমরা নর্মালি যেটা পড়ি বা আমরা যেটা, যেহেতু আইবিটা হাতের কাছে নাই, তো আমরা হচ্ছে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার, ASC কোড অফ ইথিক্স যেটা আছে, এটাই আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করবো, যে আমেরিকাতে যারা প্র্যাকটিসিং প্রফেশনাল বা ইঞ্জিনিয়ার যারা আছে, তারা আসলে কি ফলো করে বা তারা আসলে কি করতে চায়। হয়তো আইবির যে গাইডলাইন বা মানে কোড অফ ইথিক্স আছে, মানে মানে মোরলেস কাছাকাছি হওয়ার কথা ASC এর সাথে। ঠিক আছে? কারণ মানে নৈতিক মূল্যবোধ যেগুলো, এগুলো তো বলতে পারেন যে কিছুটা ভ্যারি করলেও মানে সব জায়গাতে আসলে কাছাকাছি। তো আমরা আজকে দেখবো হচ্ছে AC কি বলছে, যে কোন জিনিসটা আসলে করা যাবে, কোনটা করা যাবে না। এখানে জাস্ট একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখেন যে আপনি যদি ইথিক্স ফলো করেন, তাহলে আপনার মধ্যে দায়িত্ববোধ বা প্রফেশনালিজম কাজ করবে, আপনি লাভবান হবেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা রাস্তা, আপনি যদি ডান দিকে যান। আপনি যদি বাম দিকে যান, তাহলে আপনার লিগ্যাল প্রবলেম, মানে আপনার আইনি সমস্যা, মানে যেগুলোর জন্য আপনি লিগালি আপনাকে দায়ী করতে পারবে, আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে,
আপনি এই ধরনের প্রবলেম মানে ফেস করতে পারেন। ডিসঅনার আপনার জন্য অসম্মান বা মানে আপনার মানহানি হইতে পারে, এবং লায়াবিলিটি, ঠিক আছে, মানে এটা আপনার উপর এক ধরনের মানে লায়াবিলিটি বা বোঝা বা বার্ডেন হিসেবে কাজ করবে। এবার আপনার মানে নিজের পছন্দ যে আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন। কোন দিকে যাবেন আপনারা, ডানে না বামে? রোল নাম্বার 15 ইলিয়াস। ইলিয়াস আছেন? অলরেডি বাম দিকে চলে গেছে ইলিয়াস। জি স্যার, আসছি স্যার। আপনি কোন দিকে যাবেন, ডান দিকে না বাম দিকে যাবেন? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। আমার স্লাইডটা দেখতেছেন? দাঁড়ান, স্লাইডটা দেখতেছেন? জি স্যার। ডান দিকে হচ্ছে মানে ডান দিকে যাওয়া মানে হচ্ছে আপনি ইথিক্স ফলো করতেছেন, আপনার মধ্যে দায়িত্ববোধ গ্রো করতেছে, আপনি স্যার ডান লাভবান দিকে হচ্ছেন। যাবো স্যার। আর বাম দিকে যাওয়া মানে হচ্ছে আপনার লিগ্যাল প্রবলেম, মানে আপনি আইনের চোখে মানে ভুল বা দোষী এই ধরনের কোনো কাজ করতেছেন, ডিজনার আপনার জন্য অসম্মান আসতেছে, এবং এটা আপনার উপর এক ধরনের বার্ডেন বা লাইবিলিটি বা দায়বদ্ধতা আপনি স্বীকার হচ্ছেন। তো কোন দিকে যাওয়াটা ভালো, ডানে না বামে? স্যার ডানে স্যার। সবাই কি ডান দিকে যাবেন, নাকি কেউ আছেন যে মনে হচ্ছে বাম দিকে গেলে ভালো হয়, কোনটা? যাই হোক, আমার বিশ্বাস সবাই আপনারা ডান দিকে যাবেন ইনশাল্লাহ। যখন আপনারা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন অর্গানাইজেশনে এজ এ প্রফেশনাল হিসেবে ঢুকবেন, আপনাদের সবার টার্গেট থাকবে যে আমরা ডান দিকে যাব, আমরা ইথিক্স ফলো করব, আমরা মানে চেষ্টা করব আমাদের মধ্যে যেন রেসপন্সিবিলিটি বা প্রফেশনালিজম বিল্ড আপ করে, এবং মানে ইন লং টার্ম বা লং রেসে উই উইল বি বেনিফিটেড। ঠিক আছে, নাও উই উইল সি সাম ডেফিনেশনস। মানে আমরা এখন কিছু শর্ট টাইপের ডেফিনেশন দেখবো যে ইথিক্স বুঝতে গেলে বা ইথিক্স জিনিসটা কি, বা ইথিক্স এর যে সাব ক্লাসিফিকেশন গুলো আছে, ক্লাসিফিকেশন গুলো বুঝতে গেলে আমাদের প্রথমেই মানে সাম স্মল টাইপের ডেফিনেশন বুঝতে হবে। যে প্রথমটা কি দেখেন, যে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বা আদর্শ, আমি যদি বাংলায় বলি এটাকে বলতে পারেন যে আদর্শ। তো প্রিন্সিপাল কি জিনিস? ফান্ডামেন্টালস এন্ড কম্প্রিহেন্সিভ ডকট্রাইন। ডকট্রাইন মানে হচ্ছে মতবাদ, ঠিক আছে, রিগার্ডিং বিহেভিয়ার এন্ড কন্ডাক্ট, মানে আমাদের আচার ব্যবহার, আমরা কি করতে পারি কি না করতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট বেসিক বা ফান্ডামেন্টাল যে মতবাদগুলো আছে এগুলাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। যেমন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সাথে ঝগড়া করা যাবে না, মানে এই ধরনের। আমি কিন্তু জিনিসটাকে ডিপলি বলতেছি না, আমি ইলাবোরেটলি বলতেছি না, আমি জাস্ট মেইন মানে একদম বেসিক যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা আছে ওইটা বলতেছি, যে চুরি করবা না, ডাকাতি করবা না, রাহাজানি করবা না, সন্ত্রাসী করবা না, এইগুলাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, এবার দেখেন একটা প্রিন্সিপালকে যখন আপনি বিস্তারিত ভাবে আলোচনা করবেন, ঠিক আছে, যে চুরি করবা না, চুরি করা মহাপাপ, চুরি করলে আরেকজনের ক্ষতি হবে, আপনি কি করলেন, একটু আগে যে প্রিন্সিপালটাকে শর্টকাটে আপনি চিন্তা করলেন, এখন ওই প্রিন্সিপালটাকে আপনি একটু ব্রডলি চিন্তা করতেছেন, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে ক্যানন, ব্রড প্রিন্সিপাল অফ কন্ডাক্ট। প্রথমে যখন শর্টে চিন্তা করতেছেন ওটা হচ্ছে প্রিন্সিপাল, আপনি যখন ওইটাকে একটু ব্রডলি চিন্তা করতেছেন, মানে প্রিন্সিপালটাকে যখন একটু ব্রডলি চিন্তা করতেছেন যে কোন জিনিসটা করতে পারবো কোন জিনিসটা করতে পারবো না, মানে হাউ উই শুড মানে কন্ডাক্ট আওয়ার বিহেভিয়ার, দিস পার্ট অফ ইথিক্স ইজ কল্ড ক্যাননস। মনে থাকবে, শর্টকাট মতবাদ বা ডক্ট্রাইন হচ্ছে প্রিন্সিপাল, ইলাবোরেট বা ব্রডলি যখন চিন্তা করা হবে এটাকে বলা হচ্ছে ক্যানন। এবং এক একটা ক্যাননের আন্ডারে অনেকগুলা সাব ডিভিশন আছে বা অনেকগুলা সেকশন বা ব্রাঞ্চ আছে। তো ক্যাননের আন্ডারে মনে করেন 1 নাম্বার ক্যানন হচ্ছে চুরি করা যাবে না, চুরি করলে মানুষের ক্ষতি হয়, চুরি করা মহাপাপ, এটা হচ্ছে 1 নাম্বার ক্যানন। তো এই 1 নাম্বার ক্যাননের আন্ডারে 1 2 3 এরকম ছোট ছোট দেখবেন যে অনেকগুলা স্ট্যান্ডার্ড বা মানে গাইডলাইন আছে, যে রাতের বেলা চুরি করা যাবে না, দিনের বেলা চুরি করা যাবে না, কখনোই চুরি করা যাবে না, চুরি করলে মানে যা চুরি করছে এটা আবার ফেরত দিয়ে আসতে হবে, চুরি করলে নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দিতে হবে। মানে আমি জাস্ট জিনিসগুলা একটু লাইটলি ফাইজলামি করে বলতেছি, বাট ব্যাপারগুলো হচ্ছে এরকমই যে একটা ক্যাননের আন্ডারে অনেকগুলো কি থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানে কি, মোর স্পেসিফিক গোল টুয়ার্ডস হুইচ ইন্ডিভিজুয়াল শুড অ্যাসপায়ার ইন প্রফেশনাল পারফরমেন্স এন্ড বিহেভিয়ার। মানে প্রথমে ছিল শর্টকাটে আপনি ফান্ডামেন্টালি বলতেছেন যে চুরি করা যাবে না, তারপর কেন কেননে আপনি কি করলেন, এটাকে আরেকটু বিস্তারিত আলোচনা করলেন যে কেন চুরি করা যাবে না, চুরি করলে কার কি ক্ষতি হচ্ছে, কিন্তু বিস্তারিত বললেন। এরপর আপনি একদম মানে মেইন পয়েন্ট গুলা একদম ফোকাস করে একদম ডিরেক্টলি মানে বুঝাই দিলেন সাব পয়েন্ট দিয়ে যে কোনটা আসলে ঠিক কোনটা ভুল। এই ধরনের বিস্তারিত আলোচনা যখন আপনি করতেছেন একটা ক্যাননের আন্ডারে, এই বিস্তারিত আলোচনাগুলোকে কি বলে, স্ট্যান্ডার্ড বলে। ঠিক আছে,
এবার দেখেন যে রুলস অফ কন্ডাক্ট, মানে কিছু নিয়ম কানুন যে আমরা আসলে কি করতে পারি কি করতে না পারি, এই জিনিসগুলো কি দেখেন যে ম্যান্ডেটরি রুলস, মানে আপনাকে এই রুলস অফ কন্ডাক্ট ফলো করতেই হবে। ভায়োলেশন অফ ওয়ান ইজ সাফিসিয়েন্ট ফর ডিসিপ্লিনারি অ্যাকশন, মানে কেউ যদি এরকম কোন একটা রুলস অফ কন্ডাক্ট ভায়োলেট করে বা না মানে বা ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, মানে নিয়ম কানুন বা শৃঙ্খলা ভঙ্গের যে পানিশমেন্ট বা যে পেনাল্টি, সেটা অর্গানাইজেশন নিয়ে নিতে পারবে। রুলস ক্যান ইমপ্লিমেন্ট মোর দেন ওয়ান ক্যানন অর স্ট্যান্ডার্ড, মানে একটা রুল হওয়ার জন্য, একটা রুলের ভিতরে মানে একটা ক্যানন বা এক বা একের অধিক ক্যানন এবং ক্যাননের আন্ডারে যে স্ট্যান্ডার্ড গুলো আছে, এক বা একের অধিক ক্যানন এবং এক বা একের অধিক ক্যানন স্ট্যান্ডার্ড থাকতে পারে একটা রুলস এস্টাবলিশ করতে গেলে। তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল, হোয়াট ইজ ক্যানন এন্ড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? বোঝা কি গেছে যে হোয়াট ইজ প্রিন্সিপাল, হোয়াট ইজ ক্যানন এন্ড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এন্ড হোয়াট ইজ অলসো রুলস অফ কন্ডাক্ট, বুঝতে পারছেন? আল্লাহ জানে। এই যে আমি জিজ্ঞেস কিছু মানে বুঝছেন যে প্রিন্সিপাল কি জিনিস, কেমন কি জিনিস, স্ট্যান্ডার্ড কি জিনিস, রুলস অফ কন্ডাক্ট কি জিনিস, বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? বুঝছি স্যার। আচ্ছা দেখেন, এখন আমরা প্রথমেই দেখছি যে মানে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, মানে একদম শর্টলি আপনি মানে মূল জিনিসগুলা বলবেন, অত বিস্তারিত বলবেন না, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ইনডেপথ আপনি যাবেন না। এরকম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কয়টা আছে দেখেন যে এএসসি, আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার যে কোড অফ ইথিক্স আছে, ওই কোড অফ ইথিক্স অনুযায়ী ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে হচ্ছে কয়টা, চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, ঠিক আছে? না চারটা না, কয়টা আছে, 1 2 3 4, হ্যাঁ চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। এই চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি কি? 4 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইউজিং দেয়ার নলেজ অ্যান্ড স্কিল ফর দ্য এনহ্যান্সমেন্ট অফ হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, মানে যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে তাদের যে নলেজ বা স্কিল আছে, তারা হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার মানে মানব কল্যাণের ওই নলেজ বা স্কিলটা ব্যবহার করার চেষ্টা করবে, এবং এনভায়রনমেন্টের যেন ডেভেলপমেন্ট হয়, মানে পরিবেশ যেন ঠিক থাকে, এই জিনিসগুলোর জন্য তারা তাদের যে নলেজ বা স্কিল আছে এগুলো হচ্ছে ইউজ করবে। বিইং অনেস্ট এন্ড ইম্পার্শিয়াল, being honest and impartial and serving the public, their employers and clients with loyalty, মানে আপনাকে সৎ হইতে হবে এবং ইম্পার্শিয়াল, মানে আপনি পার্শিয়ালিটি করতে পারবেন না, আপনাকে সবাইকে সেম ভাবে ট্রিট করতে হবে। আপনি যদি সরকারি কাজ করেন তাইলেও আপনাকে মানে দায়িত্ববানই থাকতে হবে, আপনি যদি কোনো পার্টিকুলার প্রাইভেট এমপ্লয়ারের আন্ডারে চাকরি করেন তাহলে আপনাকে এমপ্লয়ারের প্রতি রেসপন্সিবল থাকতে হবে। আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, সাপোজ আপনি কোনো একটা কনসালটেন্সি ফার্ম রান করতেছেন, আপনার যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টকেও আপনাকে সেম ভাবে ট্রিট করতে হবে। এবার আপনি পাবলিক চাকরি করেন, প্রাইভেট চাকরি করেন, আর নিজে হচ্ছে গিয়ে কনসালটেন্সি ফার্ম মানে স্টার্ট করে বিজনেস করেন, ইউ হ্যাভ টু বি লয়াল টু অল অফ ইউর ক্লায়েন্টস। দ্য ক্লায়েন্ট শুড মানে কুড বি দ্য গভর্নমেন্ট অর পাবলিক, সাধারণ জনগণ, দ্য ক্লায়েন্ট কুড বি an individual person, or the মানে ক্লায়েন্ট অর দিস সার্ভিস টেকার উড বি ইউর এমপ্লয়ার, এটা যে কেউ হইতে পারে, আপনার কাছ থেকে যারা সার্ভিস নিচ্ছে, আপনার এমপ্লয়ার হইতে পারে, পাবলিক সাধারণ জনগণ হইতে পারে, আপনার পার্টিকুলার কোনো ক্লায়েন্ট হইতে পারে, সবার প্রতি কি থাকতে হবে আপনাকে অনেস্ট এবং ইম্পার্শিয়াল, মানে পার্শিয়ালিটি করা যাবে না কারোর প্রতি। 3 নম্বরটা দেখেন যে স্ট্রাইভিং টু ইনক্রিজ দ্য কম্পিটেন্স এন্ড প্রেস্টিজ অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন। স্ট্রাইভ মানে হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে সবসময় যে আপনি যে প্রফেশনে আছেন, ইঞ্জিনিয়ারিং প্রফেশন, এই প্রফেশনটার প্রেস্টিজ মানে মান সম্মান এবং হচ্ছে কম্পিটেন্স মানে দক্ষতা, মানে আপনি আপনার নিজের স্কিল বাড়ানোর জন্য ট্রাই করবেন এবং আপনাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের প্রেস্টিজ বা মান সম্মান ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বরটা হচ্ছে কি সাপোর্টিং দ্য প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল সোসাইটিস অফ দেয়ার ডিসিপ্লিন, মানে আপনার ফিল্ডে যারা আছে, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনার ফিল্ডে এরকম অনেক সিভিল ইঞ্জিনিয়ার আছে, আপনার ফিল্ডে যারা প্রফেশনাল আছে তাদেরকে টেকনিক্যালি হেল্প করা, ঠিক আছে? বা আপনার একই ডিসিপ্লিনে, আপনি সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার, আপনি স্ট্রাকচার ডিজাইন করেন, আপনার ডিসিপ্লিনে যারা অন্যরা কাজ করতেছে, কেউ যদি আপনার কাছে কোনো হেল্প চায় যে ভাই আমি তো একটা 10 তলা বিল্ডিং ডিজাইন করতেছি বাট আমার এক্সপিরিয়েন্স নাই, আমি আগে হচ্ছে 5 তলা বিল্ডিং পর্যন্ত কাজ করে আসছি, আপনি জাস্ট আমাকে একটু বলতে পারবেন যে কোন সফটওয়্যারটা ইউজ করলে বেটার হবে বা কোন মেথডে আগাইলে বেটার হবে, তখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার অফ সেম ব্রাঞ্চ দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি টু হেল্প হিম অর গাইড হিম, অবশ্যই নিজের কাজের ক্ষতি না করে এবং উইদাউট এনি
মানে কোনো স্বার্থ থাকতে পারবে না এখানে, মানে সেলফলেস হইতে হবে আপনাকে, সেলফলেসলি নিজের কাজের ক্ষতি না করে যতটুকু সম্ভব আরেকজনকে হেল্প করতে হবে, যদি সে আপনার ব্রাঞ্চ বা আপনার ফিল্ডেরই হয়ে থাকে। বোঝা গেছে? এই চারটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে আমরা আমাদের নলেজ এবং স্কিল গুলা কাজে লাগাবো মানব কল্যাণে এবং মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ প্রকৃতির ডেভেলপমেন্টের জন্য। সেকেন্ডটা হচ্ছে কি, আমাদেরকে অনেস্ট এবং ইম্পার্শিয়াল থাকতে হবে পাবলিকের প্রতি, আমাদের এমপ্লয়ারের প্রতি, এবং আমাদের যদি কোনো ক্লায়েন্ট থাকে ক্লায়েন্টের প্রতি। 3 নম্বরটা কি, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল প্রেস্টিজ এবং কম্পিটেন্স বা স্কিল বা দক্ষতা ইমপ্রুভ করার জন্য। 4 নম্বরটা কি, সাপোর্টিং দ্য, মানে আমরা আমাদের একই ফিল্ডের যারা অন্যান্য কর্মজীবী আছে বা যারা একই ফিল্ডে আছে আমাদের সাথেই, তাদের যদি কোনো হেল্প লাগে, তাদের যদি মানে আমাদের সাথে কোনো নলেজ শেয়ারিং এর ব্যাপার স্যাপার এরাইজ করে, দেন উই উইল হ্যাভ টু কোঅর্ডিনেট উইথ হিম প্রপারলি, মানে উইদাউট হ্যাম্পারিং আওয়ার ওন ওয়ার্ক। আমরা আমাদের নিজেদের কাজের ক্ষতি না করে তাদেরকে আমাদেরকে হেল্প করতে হবে। বোঝা গেছে? এই চারটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আচ্ছা, এবার দেখেন যে এই চারটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালের তো গেল, এখন হচ্ছে আমি যখন এই প্রিন্সিপাল গুলাকে আরেকটু বিস্তারিত চিন্তা করতেছি বা আরেকটু ইলাবোরেটলি বা ব্রডলি চিন্তা করতেছি, তখন এগুলাকে বলে হচ্ছে ক্যানন। ঠিক আছে? এগুলাকে কি বলে? ক্যানন বলে। তো এরকম মানে এএসসি গাইডলাইন বা এএসসিই কোড অনুযায়ী ফান্ডামেন্টাল ক্যানন হচ্ছে 7টা। তো ক্যানন গুলো এখানে এখানে একটা কাহিনী আছে, এখানে 6টা ক্যানন দেয়া আছে, এখানে একটা ক্যানন বাদ গেছে, যে engineers should speak publicly only with an objective and truthful manner। ঠিক আছে? তো এই ক্যানন গুলা এখান থেকে না পড়লেও চলবে, কারণ পরবর্তীতে ক্যানন গুলা বিস্তারিত বলা আছে। তো দেখেন যে মানে 7টা ক্যাননের মধ্যে প্রথম ক্যাননটা কি, সেফটি, হেলথ এন্ড ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক এন্ড কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে আপনাকে মানে জনসাধারণের নিরাপত্তা, স্বাস্থ্য এবং উন্নয়নের জন্য কাজ করতে হবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওর করতে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, যেটা হচ্ছে অনেকদিন সাস্টেইন করে, মানে সহজে নষ্ট হয় না। আপনি অ্যাজ ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং বানাইলেন, বিল্ডিংটা মানে 1 বছর বা 2 বছর পরে ভেঙে গেল, এটা তো আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হইলো না। আর আপনি যদি এমন একটা বিল্ডিং ডিজাইন করতে পারতেন যেটা লাইফ টাইম 50 বছর 100 বছর হইতো, অনেকদিন টিকতো, দেন উই ক্যান কল ইট অ্যাজ এ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এরপর মানে প্রথমটা গেল তাইলে কি, জনসাধারণের সেফটি, হেলথ, ওয়েলফেয়ারের জন্য চিন্তা করতে হবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনশিওর করতে হবে। সেকেন্ডটা কি দেখেন, সেকেন্ড ক্যাননটা হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়াস অফ দেয়ার কম্পিটেন্স। মানে ইঞ্জিনিয়াররা কেবলমাত্র তারা যে জায়গায় দক্ষ বা যে জায়গায় তাদের এক্সপার্টাইজ আছে, তারা কেবলমাত্র ওই জায়গাতে কাজ করবে। সাপোজ আমি রাস্তা ডিজাইন করতে পারি, বাট আমি বিল্ডিং ডিজাইন করতে পারি না। আমি ব্রিজ ডিজাইন করতে পারি, আমি রোডস ডিজাইন করতে পারি। এখন আমাকে কেউ একজন বললো যে তাকে একটা 5তলা বিল্ডিং ডিজাইন করে দেওয়া লাগবে, সে তো ভাবতেছে যে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার। বাট ব্যাপারটা হচ্ছে আসলে যে আমি ডিজাইন করতে পারি, আমি রাস্তা ডিজাইন করতে পারি, আমি ব্রিজ ডিজাইন করতে পারি, কিন্তু আমার বিল্ডিং ডিজাইন করার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমার উচিত হবে না মানে তার কাছ থেকে আসলে কাজটা নিয়ে মানে ভুলভাল কাজটা করে দেওয়া, যেহেতু আমার ওই পার্টিকুলার সেক্টরের দক্ষতা নেই। তাকে বলতে হবে যে আমি ডিজাইন করি ভাই, বাট আমি রাস্তার ডিজাইন করি, আমি ব্রিজের ডিজাইন করি। আই এম নট অ্যান এক্সপার্ট অফ মানে স্ট্রাকচারাল ডিজাইন। আমি স্ট্রাকচারাল ডিজাইনের এক্সপার্ট না। ঠিক আছে? আপনাকে মানে বলে দিতে হবে। আচ্ছা, 3 নম্বর ক্যাননটা দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল ইস্যু পাবলিক স্টেটমেন্ট অনলি ইন অ্যান অবজেক্টিভ এন্ড ট্রুথফুল ম্যানার। এটা হচ্ছে ওই প্রথমে যে 7টা লিস্ট করে দেওয়া আছে ওই লিস্টটা বাদ গেছে, একটু দেখুন এখানে 6টা বলা আছে, বাট আলটিমেটলি ক্যানন হচ্ছে 7টা। এই 3 নম্বর ক্যাননটা ভুলে এখানে মনে হয় মানে মুছে গেছে, বাট কোনো কারণে বাদ পড়ে গেছে আর কি। তো দেখেন যে ইঞ্জিনিয়াররা যখন কোনো পাবলিক স্টেটমেন্ট দিবে, মানে জনসাধারণের সামনে কোনো বক্তব্য দিবে, অবশ্যই ওই বক্তব্যটার কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া মনে করেন শুধু শুধু তো এসে বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। কোনো একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকতে হবে এবং বক্তব্যটা হইতে হবে সত্যি, মানে ট্রুথফুল ম্যানারে হইতে হবে। সাপোজ মনে করেন আপনাদেরকে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিমেন্ট কোম্পানি জানে যে আপনি অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনার কথাবার্তা হচ্ছে মানুষজন শুনে, তো আপনাকে তারা কিছু টাকা পয়সা দিল, টাকা পয়সা দিয়ে বললো যে আপনি পাবলিকলি মানে পেপারে একটা বিজ্ঞাপন দেন বা আপনি একটা অ্যানাউন্সমেন্ট দেন যে আমাদের সিমেন্টের কোম্পানি হচ্ছে বিশ্ব সেরা, দুনিয়া সেরা, আমাদের সিমেন্ট দিয়ে বিল্ডিং বানালে জীবনে কোনোদিন বিল্ডিং বানাবে না, কনক্রিটের স্ট্রেংথ অনেক বেশি আসবে। এই যে আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন, এটা কি আসলে কোনো অবজেক্টিভ আছে? কেউ আপনার কাছে জানতে চাইছে কোন সিমেন্টটা ভালো?
কেউ আপনার কাছে জানতে চায় নাই। আপনার যদি কেউ জানতে চায় তাহলে আপনি আসলে যদি ল্যাবরেটরিতে টেস্ট করে দেখে থাকেন যে পার্টিকুলার কোন সিমেন্টটা ভালো, আপনি এটা সাজেস্ট করেন। আপনি কোনো পার্টিকুলার সিমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তাদের ভেজাল সিমেন্টকে ভালো বানানোর কোনো দরকার নেই। পাবলিকলি যা বলতে হবে এটার একটা অবজেক্টিভ উদ্দেশ্য থাকতে হবে, এবং বলতে হবে কিভাবে, ট্রুথফুল ম্যানার, সত্যি ভাবে বলতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্যানন। আজকে কিন্তু মানে যখন অ্যাটেন্ডেন্স দিব আমি কিন্তু জিজ্ঞেস করবো যে 1 নাম্বার ক্যাননটা কি, 2 নাম্বার ক্যাননটা কি, 3 নাম্বার ক্যাননটা কি, 4 নাম্বার ক্যাননটা কি, 5 নাম্বার ক্যাননটা কি, 6 নাম্বার ক্যাননটা কি, 7 নাম্বার ক্যাননটা কি। যাকে যেটা জিজ্ঞেস করবো বলতে হবে। আমাদের প্রথম ক্যাননটা কি ছিল? জনসাধারণের সেফটি, হেলথ এবং ওয়েল বিং বা ওয়েলফেয়ার চিন্তা করতে হবে, এবং এনভায়রনমেন্ট ডেভেলপ করার ট্রাই করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে। 2 নাম্বার ক্যাননটা কি ছিল? বলে গেছি। এই যে মানে ইঞ্জিনিয়াররা কেবলমাত্র তারা যেই কাজে দক্ষ ওই কাজই তারা করবে, বাকি কাজ তারা করবে না। এটা হচ্ছে 2 নাম্বার ক্যানন। 3 নাম্বার ক্যাননটা কি ছিল? ইঞ্জিনিয়াররা যখন কোনো পাবলিক স্টেটমেন্ট বা পাবলিকলি কোনো স্পিচ দিবে, তারা পার্টিকুলার কোনো একটা অবজেক্টিভ থাকা লাগবে এবং ট্রুথফুল ম্যানার, সত্যি ভাবে, মানে ভুলভাল কিছু বলা যাবে না। এটা ছিল আমাদের 3 নাম্বার ক্যানন। 4 নাম্বার ক্যাননটা কি? দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট ইন প্রফেশনাল ম্যাটার্স ফর ইচ এমপ্লয়ার or client as faithful agents or trustees and shall avoid conflict of interest. মানে প্রফেশনাল যত রকমের ব্যাপার স্যাপার আছে, আপনি যদি কোনো এমপ্লয়ারের আন্ডারে কাজ করেন বা আপনি যদি কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করেন, আপনাকে ওই এমপ্লয়ার বা ওই ক্লায়েন্টের অ্যাজ এ বিশ্বাসযোগ্য এজেন্ট বা কর্মচারী হিসেবে কাজ করতে হবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে সকল রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিরকম? মনে করেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে একটা 3 তলা বাড়ি করতে, তার টার্গেট কি করা? 3 তলা বাড়ি করা। আপনি তাকে বুঝাইলেন যে ভাই 3 তলা বাড়ি করবেন ঠিক আছে, বাট 6 তলার ফাউন্ডেশন দিয়ে রাখেন, পরে তো আর ফাউন্ডেশন চেঞ্জ করতে পারবেন না, এখনই যা খরচ করার করে ফেলেন, পরে হচ্ছে আপনি আপনার হাতে টাকা পয়সা হইলে আপনি বাকি 3 তলা কনস্ট্রাকশনের কাজ করতে পারবেন। আপনি বুঝতেছেন যে আপনার ক্লায়েন্টের আসলে 6 তলা বাড়ি করার কোনো ইচ্ছাই নেই, সে জীবনও 6 তলা বাড়ি করবে না, সে 3 তলা বাড়িই করবে। বাট আপনি এটাও বুঝতেছেন যে আপনি যদি তাকে দিয়ে ফাউন্ডেশনে বেশি টাকা খরচ করাইতে পারেন, আপনি এখান থেকে একটা পোস্টার মারতে পারবেন, 2 নম্বরই করতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে ইন্টারেস্ট, ঠিক আছে? মানে এবং ইন্টারেস্টটা কি? কনফ্লিক্ট, এই ইন্টারেস্টটা কনফ্লিক্ট আছে। মালিক চাচ্ছে না 3 তলার বেশি ফাউন্ডেশন দিতে, বাট আপনি আপনার লাভের জন্য মালিককে মানে ওয়ান কাইন্ড অফ ব্রেন ওয়াশ করতেছেন 6 তলার ফাউন্ডেশন দিতে। তো এই রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলো অ্যাভয়েড করতে হবে। আপনার নিজের ইন্টারেস্ট চিন্তা না করে আপনাকে আপনার এমপ্লয়ার অথবা ক্লায়েন্টের ইন্টারেস্ট চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্যানন। তাহলে প্রথম ক্যাননটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে মানে জনসাধারণের সেফটি, হেলথ এবং ওয়েল বিইং নিয়ে চিন্তা করতে হবে, এবং এনভায়রনমেন্ট ডেভেলপ করার ট্রাই করতে হবে উইথ বা বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টের ইমপ্রুভমেন্ট ট্রাই করতে হবে। 2 নম্বরটা কি ছিল? ইঞ্জিনিয়াররা আসলে যেই কাজে দক্ষ না ওই কাজ করবে না, তারা কেবলমাত্র তাদের এক্সপার্টাইজ যেই ফিল্ডে ওইটা নিয়ে তারা কাজ করবে। 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা ছিল হচ্ছে যখন কোনো পাবলিক স্পিচ বা পাবলিক স্টেটমেন্ট দেওয়া হবে, ওটার পার্টিকুলার কোন একটা অবজেক্টিভ থাকা লাগবে এবং ট্রুথফুল ম্যানার, সত্যি ভাবে স্পিচটা দিতে হবে, কোনো মিথ্যা কিছু বলা যাবে না। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে ইঞ্জিনিয়াররা তাদের এমপ্লয়ার বা ক্লায়েন্টের এজ এ ফেথফুল মানে বিশ্বাসী কর্মচারী হিসেবে কাজ করবে, এবং সকল রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দে হ্যাভ টু অ্যাভয়েড। ঠিক আছে? ইচ এন্ড এভরি কাইন্ড অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দে মাস্ট অ্যাভয়েড। আচ্ছা, 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল বিল্ড দেয়ার প্রফেশনাল রেপুটেশন on the merit of their services and shall not compete unfairly with others. আমরা যখন কোন একটা পার্টিকুলার প্রফেশনালে চলে যাব, আমরা সবাই চাবো যে আমাদের জন্য একটা সুনাম ক্রিয়েট হয়। সাপোজ আপনাদের মধ্যে যে কোনো একজন মানে বা অনেকেই মনে করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইলেন, আপনারা চাবেন যে আপনি যে অনেক ভালো স্ট্রাকচার ডিজাইন করতে পারেন, আপনি যে ইকোনমিক্যাল এবং সেফ ডিজাইন করতে পারেন, এই ব্যাপারটা যেন সবাই জানে। এবং এই ব্যাপারটা সবাইকে জানাইতে হইলে মানে নিজের ঢোল নিজে পিটাইলে হবে না, মানে মিথ্যামিথ্যি ভাবে পিটাইলে হবে না, আপনাকে কাজের মাধ্যমে, ঠিক আছে, আপনার মেধা মানে you have to build your reputation on the basis of your merit, not by just advertisement without any purpose. মানে আজাইরা কথাবার্তা বইলা নিজের একটা মার্কেট ক্রিয়েট করার কোনো দরকার নেই। ঠিক আছে? আপনি চাপাবাজি কইরা নিজের সুনাম বাড়াইলেন বা নিজের জন্য একটা মার্কেট ক্রিয়েট করলেন, মানুষজন মানে জানে না যে আসলে আপনি এক্সপার্ট না, মানুষজন আপনাকে এক্সপার্ট মনে করে আপনার কাছে আসতেছে। তো এই ধরনের রেপুটেশন ক্রিয়েট করা যাবে না, এবং আনফেয়ারলি আরেকজনের সাথে কম্পিট করা যাবে না। সাপোজ বাজারে হচ্ছে অনেক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, আপনি চাচ্ছেন যে নিজের সুনাম বাড়াইতে অন্যদের বদনাম করতে, আপনি কি করতেছেন? আপনি হচ্ছে এরকম পাবলিকলি বা এরকম আপনার ক্লায়েন্টের কাছে বলতেছেন যে অমুক তো খুব বাজে ইঞ্জিনিয়ার, সে বিল্ডিং ডিজাইন করতে পারে না, সে হচ্ছে
2000 সালে একটা বিল্ডিং ডিজাইন করছিল, বিল্ডিংটা তো 2 দিন পরে ভেঙে পড়ে গেছে। এরকম মিথ্যা কথা বা গুজব রটানো যাবে না আরেকজনের সম্পর্কে। ইউ হ্যাভ টু কম্পিট ফেয়ারলি, ঠিক আছে? আপনি আপনার রেপুটেশন ক্রিয়েট করেন, বাট ফেয়ারলি ক্রিয়েট করেন। আরেকজনের সম্পর্কে মিথ্যা কথা বলে ক্রিয়েট করার কোনো মানে হয় না, নিজের রেপুটেশন ক্রিয়েট করার, ঠিক আছে? আলটিমেটলি আসলে এইভাবে রেপুটেশন ক্রিয়েট হবেও না। আচ্ছা, তো 6 নম্বরটা দেখেন যে engineers shall act in such a manner as to uphold and enhance the honor, integrity and dignity of the engineering profession and shall act with zero tolerance for bribery, fraud and corruption. মানে ইঞ্জিনিয়াররা হচ্ছে এমন ভাবে কাজ করবে যেন তারা তাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল মানে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের হচ্ছে অনার, সম্মান, ইন্টিগ্রিটি, ডিগনিটি এই জিনিসগুলো আপহোল্ড করতে পারে, এই জিনিসগুলোকে প্রোটেক্ট করতে পারে। এবং দে হ্যাভ টু বি জিরো টলারেন্স, যে মানে দে শুড ফলো জিরো টলারেন্স ফর ব্রাইবারি, মানে ঘুষ, দুর্নীতি, করাপশন, এগুলোর এগেনস্টে জিরো টলারেন্স, মানে এগুলো সহ্য করা যাবেই না, এগুলো মানা যাবেই না। এটা হচ্ছে 6 নাম্বার ক্যানন। আর 7 নাম্বার ক্যাননটা কি দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল কন্টিনিউ দেয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট থ্রু আউট দেয়ার ক্যারিয়ার and shall provide opportunities for the professional development of those engineers under their supervision. মানে আপনারা মনে করেন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তখন যদি আপনারা মনে করেন যে আচ্ছা আমি তো ইঞ্জিনিয়ার হয়েই গেছি, আমার তো আর কিছু শিখার নেই, আমি তো সব জানি, এরকম নিজেদেরকে পণ্ডিত মনে করলে হবে না। যতদিন আপনি এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে মানে সার্ভিস দিবেন বা আপনি কাজ করবেন, আপনাকে কন্টিনিউয়াসলি আপনার ডেভেলপমেন্ট করতে হবে। কারণ আজকে হয়তো আমরা 4 তলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং একভাবে ডিজাইন করতেছি, 1 বছর পরে বা 2 বছর পরে হয়তো ডিজাইনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আরো ইকোনমিক্যাল, আরো এফিসিয়েন্ট, আরো ইফেক্টিভ ডিজাইন মেথড মনে করেন কেউ না কেউ একজন আবিষ্কার করে ফেলছে। সো ইউ হ্যাভ টু অলওয়েজ মানে strive to improve your skill so that you can be keep yourself updated, ঠিক আছে? মানে আপনাকে মডার্ন টেকনোলজির সাথে নিজেকে আপডেটেড রাখতে হবে, যার জন্য আপনাকে সবসময় নিজের স্কিল বিল্ড আপ করার ট্রাই করতে হবে। এবং আপনার আন্ডারে যদি অন্য কোনো ইঞ্জিনিয়ার কাজ করে, মানে আপনার জুনিয়র, আপনার সুপারভিশন বা আপনার মানে তদারকিতে তারা কাজ করতেছে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তারাও যেন তাদের স্কিল ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কেন, ঠিক আছে? 5 নাম্বারটা আগে বলবেন স্যার। 5 নাম্বারটা হচ্ছে আপনি যদি আপনার রেপুটেশন বিল্ড আপ করতে চান মার্কেটে, যেমন সাপোজ লয়ার, আমি যদি লয়ারদের কথা বলি, আমরা কিন্তু মানে মনে করবেন যে কেউ মনে করেন কোন একটা বিপদে পড়ছে, মানে কোন একটা মানে ঝামেলা করছে বা কাউকে মনে করেন কেউ ফাঁসাই দিছে, যখন লয়ারের কাছে যায়, যেই লয়ারটা হচ্ছে বেশি কেস জিতছে তার কাছে কিন্তু মানুষ যায়, ঠিক আছে? তার একটা রেপুটেশন আছে যে সে মানে কেস লড়লে সে জিতে। তো এরকম আপনি যখন এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার একটা রেপুটেশন বিল্ড আপ করতে যাচ্ছেন, যে সবাই জানুক যে আমি অনেক ভালো ডিজাইনার, আমি ডিজাইন করলে হচ্ছে খরচ কম লাগে, একদম মিনিমাম রেইনফোর্সমেন্ট দিয়ে আমি একদম 100% সেফ এবং ইকোনমিক্যাল ডিজাইন করতে পারি। এই যে আপনি আপনার একটা রেপুটেশন ক্রিয়েট করতে যাচ্ছেন এজ এ ডিজাইনার হিসেবে, এই রেপুটেশনটা ক্রিয়েট করতে হইলে আপনাকে আপনার ম্যারিটের বেসিসে, আপনি আপনার যোগ্যতার বেসিসে ক্রিয়েট করতে হবে। মানে উল্টাপাল্টা কথাবার্তা বইলা বা মিথ্যা চাপাবাজি কইরা ক্রিয়েট করা যাবে না। এবং আপনি যখন আপনার প্রফেশনের অন্যদের সাথে কম্পিট করবেন, অবশ্যই বাজার কম্পিটিটিভ, আপনি চাবেন বেশি কাজ পাইতে, আরেকজন চাবে মানে কাজটা সে করতে, তো আপনাকে ফেয়ারলি কম্পিটিশন করতে হবে। আপনি আরেকজনের সম্পর্কে মিথ্যা অপবাদ বা মিথ্যা কথা বইলা বা মনে করেন যে আরেকজনকে সবার সামনে ছোট করে, মানে এই ধরনের কম্পিটিশন করে আসলে লাভ নেই, ঠিক আছে? এটাই হচ্ছে এই 6 নাম্বার, সরি এটা হচ্ছে 5 নাম্বার ক্যাননটা। তাহলে এই 7টা ক্যানন কি মানে মনে থাকবে? আমি আরেকবার বলতেছি, প্রথম ক্যাননটা কি একটু আমার সাথে সাথে নিজেরাও চিন্তা করেন, তাইলে হয়তো বেটার হয়। প্রথমটা হচ্ছে আমরা জনসাধারণের সেফটি, হেলথ এবং ওয়েলফেয়ার বা ওয়েল বিং এর জন্য কাজ করব, এবং আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টাল ডেভেলপ করার জন্য বা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য উইথ দ্য বেসিস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে 1 নাম্বার পয়েন্টে আমাদের কিওয়ার্ড ছিল কি কি? কিওয়ার্ড ছিল হচ্ছে সেফটি, হেলথ, ওয়েলফেয়ার বা ওয়েলবিং, আর কি ছিল? আর হচ্ছে এনভায়রনমেন্ট, আর হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আপনি যদি এই কিওয়ার্ড গুলো মনে রাখতে পারেন, তাইলেই হচ্ছে আপনি 1 নম্বর ক্যাননটা আপনার জন্য মনে রাখা ইজি হবে, যে আমরা জনসাধারণের সেফটির কথা চিন্তা করব, হেলথের কথা চিন্তা করব, ওয়েলবিং এর কথা চিন্তা করব, এবং আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে বা এনভায়রনমেন্টকে ডেভেলপ করতে উইথ দ্য মিনস অফ বা উইথ দ্য হেল্প অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট।
আপনি নিজের ভাষায় স্যার লিখেন। শুধু কিওয়ার্ড গুলো লিখলে হবে নাকি পুরো লাইনটা না, স্যার না। যেভাবে লেখা আছে সেম লিখতে হবে? পুরো সেন্টেন্সটা নিজের মতো করে বানায় লিখতে হবে, জাস্ট কিওয়ার্ড গুলো লিখতে হবে না। বাট আমি জাস্ট মনে রাখবেন কিভাবে, এই জন্য কিওয়ার্ড গুলা মানে মনে রাখার জন্য বলতেছি। ঠিক আছে, কিওয়ার্ড গুলা থাকলেই হবে, বাট জিনিসটা কোথায় লিখতে হবে, মানে হুবহু লেখার দরকার নেই। যে আমরা বলতে পারি যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য মানে সেফটি অফ পাবলিক, দ্য হেলথ ইস্যুস অফ পাবলিক, দ্য ওয়েল বিইং অফ পাবলিক, এন্ড উই হ্যাভ টু এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট, বা উই হ্যাভ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট বাই মিনস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি যেভাবে বললাম হয়তো হুবহু এভাবে লেখা নাই, আমি আমার মতো করে বললাম, বাট কিওয়ার্ড গুলা মানে যেন ঠিক থাকে, মানে ঠিক থাকে আর কি। আচ্ছা, 2 নম্বর ক্যাননটা কি? 2 নম্বর ক্যাননটা হচ্ছে প্র্যাকটিস কম্পিটেন্স এক্সপার্টাইজ। মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কেবলমাত্র ওই সব জায়গাতেই আমাদের কাজ প্র্যাকটিস করব বা ওই ধরনের কাজই করব যেই ধরনের কাজে আমরা কম্পিটেন্স বা আমরা কম্পিটেন্ট, মানে আমরা দক্ষ বা আমাদের এক্সপার্টাইজ বা আমাদের মানে দক্ষতা আছে। এটা ছিল 2 নম্বর ক্যাননটা। 3 নম্বর ক্যাননটা কি ছিল? আমরা যখন কোনো পাবলিক স্টেটমেন্ট দিব, এটা কি 3 নম্বর ক্যাননটা ছিল? স্যার ট্রুথ ম্যানার। হ্যাঁ, 3 নম্বর এটা ছিল পাবলিক স্টেটমেন্ট অবজেক্টিভ ট্রুথফুল ম্যানার। ট্রুথ ম্যানার না, ট্রুথফুল ম্যানার। মানে ইঞ্জিনিয়াররা যখন কোনো পাবলিক স্টেটমেন্ট দিবে অবশ্যই ওটার একটা পার্টিকুলার অবজেক্টিভ থাকতে হবে এবং ওইটা দিতে হবে ট্রুথফুল ম্যানারে, মানে সত্যি কথা বলতে হবে। মানে কারো কাছ থেকে টাকা নিয়ে বা কারো কাছ থেকে ঘুষ নিয়ে হচ্ছে আপনি একটা ফালতু সিমেন্টকে বলতে পারবেন না যে ওকে অমুক সিমেন্ট বেস্ট সিমেন্ট, অমুক সিমেন্ট দিয়ে বাড়ি বানান, এরকম মিথ্যা কথা বলা যাবে না। আচ্ছা, 4 নম্বর ক্যাননটা কি ছিল? 4 নম্বর ক্যাননটা ছিল হচ্ছে আমরা যখন আমি এখানে লিখি, আমরা যখন 4 নম্বর ক্যাননটার জন্য কি পয়েন্টগুলো কি কি? কি পয়েন্টগুলো হচ্ছে পাবলিক, এমপ্লয়ার, ক্লায়েন্ট, faithful agent, trustee, impartial, conflict of interest। এগুলো হচ্ছে 4 নাম্বারটার জন্য কি পয়েন্ট। তার মানে আমরা যখন পাবলিকলি মানে জনসাধারণের জন্য কোনো কাজ করব, বা আমরা যখন কোনো এমপ্লয়ারের আন্ডারে কাজ করব, বা আমরা যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, আমাদেরকে মানে পাবলিক, এমপ্লয়ার এবং ক্লায়েন্টদের ফেথফুল এজেন্ট বা ট্রাস্টি মানে বিশ্বাসযোগ্য কর্মচারী বা বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে কাজ করতে হবে। এবং উই হ্যাভ টু ইম্পার্শিয়াল, মানে আমাদেরকে পার্শিয়ালিটি করা যাবে না। এন্ড উই মানে দ্য ইঞ্জিনিয়ার শুড ট্রাই টু অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা কি ছিল? রেপুটেশন, মেরিট, আনফেয়ারলি কম্পিট। মানে আমরা যখন আমাদের নিজেদের রেপুটেশন বিল্ড আপ করার ট্রাই করব একটা সোসাইটিতে বা অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে, তখন হচ্ছে আমাদেরকে ওইটা ক্রিয়েট করতে হবে আমাদের মেরিটের বেসিসে, এবং আমরা আমাদের ফিল্ডের আরেকজনের সাথে আনফেয়ারলি কম্পিট করতে পারবো না। এটা ছিল 5 নম্বরটা। 6 নম্বরটা কি ছিল? আচ্ছা, ইঞ্জিনিয়াররা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের ডিগনিটি, ইন্টিগ্রিটি, অনার বা সম্মান, এই জিনিসগুলো সবসময় আপহোল্ড করার ট্রাই করবে। এবং জিরো টলারেন্স থাকবে কিসের প্রতি? এবং জিরো টলারেন্স হইতে হবে ব্রাইবারি, করাপশন, ফ্রড মানে 2 নাম্বারি বা বাটপারি, এগুলার প্রতি জিরো টলারেন্স থাকতে হবে। আর 7 নম্বরটা কি ছিল? মানে সবসময় ইঞ্জিনিয়ারদের চেষ্টা করতে হবে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য।